10টা শেষ করি। তাহলে গত ক্লাসে আমরা অংশ 6 পড়েছিলাম অব্যাহতি হ্রাস ও বাদ, অর্থাৎ অব্যাহতিটা কি, সে কর কর অব্যাহতি, হ্যাঁ, বা কর হ্রাস বা ক্রেডিট নেওয়া, সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে একটু রিভিউ করে শুরু করি। সেটা হচ্ছে মূল যে বিষয়টা ছিল, কর অব্যাহতি মানে হচ্ছে কর ছাড়, অর্থাৎ আমার যতটুকু কর প্রদান করতে হবে না। আচ্ছা, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে এই যে ক্যালকুলেশনটা, অর্থাৎ এটা কিন্তু আসে, এটা কিন্তু আপনি শুধু এটাই প্রশ্ন পেতে পারেন, ধারা 78 কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত, এটাই শুধু আপনি কর রেয়াত সম্পর্কে লিখুন, এটাই শুধু প্রশ্ন হিসাবে আপনি পেতে পারেন। তো এটার এখানে যে প্রেজেন্টেশন আছে সেটা হচ্ছে মোট আয়ের 3% অথবা মোট বিনিয়োগের 15% অথবা 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেই পরিমাণ টাকা আপনি ছাড় পাবেন। আবার বলছি, মোট আয়ের 3%, মোট বিনিয়োগের 15% অথবা 10 লক্ষ টাকা কম্পারেটিভ করার পর এই তিনটা থেকে যেটি কম সেটি কি হবে বলেন আপনারা, সেটা কি হবে? হ্যাঁ, দুটো অঙ্ক, ছোট ছোট অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম। সেটি সেটা আপনি ছাড় পাবেন, অর্থাৎ যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা থেকে আপনারা ছাড় পাবেন, এটা মুখস্থ রাখবেন। এখানে যে পয়েন্ট, এভাবে তো মুখস্থ রাখতে পারবেন না, আপনি এভাবে করবেন যে মোট আয়ের 3 ভাগ বা 3%, মোট বিনিয়োগের 15 ভাগ অথবা 10 লক্ষ, এই তিনটা থেকে যেটা কম সেই পরিমাণ টাকা আমি আমার কর দায় থেকে, মানে অর্থাৎ যেটা আমার ট্যাক্স লায়াবিলিটি বা ট্যাক্স আসবে সেখান থেকে আমি বাদ দিতে পারবো, বাদ দিয়ে বাকি ট্যাক্স আমাকে চালান করে পরিশোধ করতে হবে। যদি কিছু চালান দেয়া থাকে তা বাকিটুকু আমাকে দিতে হবে। আচ্ছা, গড়করণ ছিল, গড়করণে শুধু আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে হিসাবটা করতে হয়। গড়করণ কি ছিল? এই গড়করণ হচ্ছে যে পরিমাণ কর আমাকে পরিশোধ করতে হবে না, অর্থাৎ আমি একজন পার্টনার, আমি পার্টনারশিপ ফার্ম পরিচালনা করি, আমি পার্টনারশিপ ফার্ম পরিচালনা করতে গিয়ে আমি সেখানেও কর পরিশোধ করি, তার মানে আমার যাতে ডাবল কর দিতে না হয় সেজন্য, ডাবল কর যেন দিতে না হয় সেজন্য আমাকে গড়করণ করে আমি কিছু ছাড় পাই, সেই ছাড়টুকু কত হবে সেটার ক্যালকুলেশন হচ্ছে এটা। এটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, এটাও আমি ওয়ার্কিংটা দেখিয়েছিলাম, ঠিক আছে, ধন্যবাদ। এখন এটা ছিল 6, তার মানে আমি মোটামুটি পূর্বের ক্লাসগুলি আমি রিভিউ করে দিলাম, ঠিক আছে, পূর্বের ক্লাস রিভিউ হয়েছিল। এখন আমি যাব হচ্ছে ক্লাস পার্ট 7-এ, পার্ট 7। তার মানে কালকের পুরো ক্লাসটাই আমি কম সময়ের মধ্যে চেষ্টা করলাম রিভিউ করার জন্য। অংশ 7, কর পরিশোধ। অংশ 7 হচ্ছে কর পরিশোধ। কর পরিশোধ কি? এখানে কি কি বিষয় আছে? কর পরিশোধ বলতে কি বোঝায় চলেন দেখি, বা কোন কোন খাতে কর পরিশোধ করতে হবে। এটা অনেকটা হচ্ছে টিডিএস, এটা চাপড়াটা মূলত হচ্ছে টিডিএস এর, অর্থাৎ উৎসে কর কর্তনের যে বিষয়টা আছে সেটাই হচ্ছে কর পরিশোধ। এটার সাথে আছে, এটার সাথে লিঙ্ক আছে হচ্ছে উৎস কর কর্তনের যে বিধিমালা আছে সংশোধনী, সেটা এটার সাথে যুক্ত, ঠিক আছে, এটার সাথে যুক্ত হচ্ছে উৎসে কর কর্তনের বিধিমালা 2025 সংশোধনীটা। আর কি পরিমাণ কর আপনার কাছ থেকে কেটে রাখবে নির্দিষ্ট খাত থেকে আপনার প্রতিষ্ঠান বা অর্থাৎ কর্তনকারী কর্তৃপক্ষ, সেটা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, প্রথমেই ধরে নিন এটা একটা ইম্পর্টেন্ট, চাকরি হতে চাকরির আয় হতে উৎসে কর কর্তন, সেটা কিভাবে আপনার নিয়োগকর্তা সেখান থেকে ট্যাক্স কেটে রাখবে, সেটার ক্যালকুলেশনটা কি হবে?
এক একজনের বেতন এক এক রকম, তাহলে এখানে ক্যালকুলেশনটা কেমন হবে? উপধারা একে বলা হচ্ছে কোন প্রাপককে চাকরি হইতে আয় খাতের অধীন কোন চাকুরির অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত অর্থ পরিশোধের সময় উক্ত খাতের অধীন প্রাপকের আনুমানিক মোট আয়ের উপর প্রযোজ্য করের গড় হারে কর কর্তন করিবেন। গড় হারে কর কর্তন করতে হবে। এটা ধরেন আপনি 1 লাখ টাকা বেতন পান, আবার কেউ 50,000 বেতন পায়, তাহলে সেখানে কিভাবে কিভাবে আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কর কেটে রাখবে? আবার এখানে ফ্যাক্টর হচ্ছে আপনি বিনিয়োগজনিত সুবিধা পাবেন। আপনি আপনি এখানে চাকরি করেন, আপনার পারিবারিক যে সম্পদ আছে সেখান থেকেও তো আপনার আয় হতে পারে, পারে না? আপনার বিভিন্ন খাত থেকে আয় আসতে পারে, আপনার একটা বাড়ি থাকতে পারে, সেখান থেকেও তো আপনার আয় আসতে পারে। তাহলে আপনার আরো 5টা দিক থেকে আয় আসতে পারে। তাহলে এখানে কি করে আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনার কাছ থেকে উৎসে কর কেটে রাখবে? তাহলে সেখানে বলা হচ্ছে আইনে বলা হচ্ছে যে সেটা গড় হারে হবে। কিভাবে হবে? গড় হারে। এবং আনুমানিক মোট আয়ের উপর, মোট আয় দেখেন, আনুমানিক মোট আয়ের উপর, প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, আনুমানিক মোট আয়ের উপর। তার মানে যখন বছর শুরু হবে তখন আপনাকে অ্যাডভান্স এই ক্যালকুলেশনটা করতে হবে। আপনার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সেই ক্যালকুলেশনটা প্রথমেই করবে, বছরের শুরুতে প্রথমেই করবে যে বর্তমান স্যালারি কত, তার ট্যাক্স লাইবিলিটি কি। সে তাকে অ্যাজাম্পশন করতে হবে তিনি রিবেট পাবেন। অর্থাৎ আমাকে এভাবে ভাবতে হবে তিনি বিনিয়োগের পূর্ণ সুবিধা ভোগ করবেন। এইভাবে চিন্তা করে আমাকে ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং করে তার গড় হারে কর নির্ণয় করতে হবে। গড় হারে কর মানে কি বলতে পারেন কেউ? গড় হারে করটা কি? ধরুন তার বাৎসরিক ট্যাক্স আসে 20,000 টাকা, তাহলে 20,000 ভাগ হচ্ছে 12, তাহলে আর বেতন থেকে প্রতি মাসে কেটে রাখতে হবে 1,666 টাকা। অর্থাৎ তার যে বেতন সেখানে সে প্রতি মাসে শুরুতে অর্থাৎ জুলাই থেকে 1,666 টাকা সে কেটে রাখবে। এই হচ্ছে গড় হারে কর। এখন ধরে নিলাম তার ইনক্রিমেন্ট হবে, দেখা গেল জুলাই মানে জুলাইয়ের পরে আগস্ট বা সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে তার ইনক্রিমেন্ট হলো, বকেয়া সহ আসলো। তখন কি করতে হবে? তখন আবার আপনাকে রিক্যালকুলেশন করতে হবে। পুনরায় আপনাকে ক্যালকুলেশন করে আপনি যে পূর্বে কেটে রেখেছিলেন 1,666 প্রতি মাসে, সেটা আবার প্রতি মাসে কিন্তু চালান জমা দিতে হয়। এগুলো হয়তো আপনারা জানেন যারা অফিস মেনটেন করেন, চালান জমা দিতে হয়। তার মানে ওই যে আপনি কেটে রেখেছেন, কম কেটে রেখেছেন, এখন আবার সেটাকে বৃদ্ধি করতে হবে। আবার যতটুকু কেটে রেখেছেন সেটা বাদ দিয়ে বাকি টাকাটার উপর আবার গড় হারে কর নির্ণয় করতে হবে। এটা হচ্ছে চাকরি হতে আয় হতে উৎসে কর কর্তন। অর্থাৎ এই চ্যাপ্টারটাই হচ্ছে উৎসের কর কিভাবে কর্তন করবেন সেটার ইনস্ট্রাকশন। আর এখান থেকে এই প্রশ্নগুলি আসে, ছোট ছোট প্রশ্ন আসে, এক এক প্রশ্ন পাবেন, অনেকগুলি প্রশ্ন আপনারা এই চ্যাপ্টার থেকে পেতে পারেন, 4-5 নম্বরের প্রশ্ন পেতে পারেন। আপনারা একটু খেয়াল রাখবেন ভালো করে, হ্যাঁ? আর মনে রাখবেন, এই যে আমি ইয়েলো করে দিচ্ছি, মনে রাখবেন। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে আমি ইম্পর্টেন্ট যেগুলি ফোকাস করে সেগুলি কথা বলছি। তারপরে হচ্ছে 79, 89। ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদি ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে কর কর্তন। তাহলে সেখানে কিভাবে কেটে রাখবে? এটাতে প্রথমটা পেলাম চাকুরির আয় হতে উৎসে কর কর্তন, দ্বিতীয়টা হচ্ছে ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদি প্রদত্ত অর্থ হইতে কর কর্তন। এখানে কি বলা হচ্ছে? যে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি
কর্তৃক কোনো নিবাসীকে নিম্ন বর্ণিত কারণে কোনো অর্থ পরিশোধ করা হয়, সেখানে বলা হচ্ছে অংশ 7-এর অন্য কোনো ধারায় উল্লেখিত পরিষেবা প্রদান বা সরবরাহের জন্য চুক্তি ব্যতীত অন্য কোনো চুক্তি সম্পাদন, পণ্য সরবরাহ, কোনো চুক্তি সম্পাদন করলে, পণ্য সরবরাহ করলে, উৎপাদন, প্রক্রিয়াকরণ বা রূপান্তর, মুদ্রণ, প্যাকেজিং বা বাধাই, সেই ক্ষেত্রে উক্ত পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত রূপ অর্থ প্রদান বা ক্রেডিট কার্ডে ভিত্তিমূল্যের উপর, অর্থাৎ এটার বেস যে অ্যামাউন্ট থাকে সেই ভিত্তিমূল্যের উপর নির্ধারিত অনধিক, এখানে একটা কথা আছে, অনধিক 10% হারে কর কর্তন করিবেন। অনধিক 10% হারে কর কর্তন করিবেন। এটার আলাদা একটা স্ল্যাব আছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অনধিক 10% হারে কর কর্তন করিবেন। তার মানে অনধিক 10%, তার মানে কম কত বা স্ল্যাব অনুযায়ী কত, এটা আবার এই চ্যাপ্টারে না। এটা আপনাকে যদি পড়তে হয় তখন আপনাকে যেতে হবে হচ্ছে আমাদের ক্লাস রুট ম্যাপে, দেখবে সেখানে আছে উচ্চকর বিধিমালা, একটা চ্যাপ্টার আছে উচ্চকর বিধিমালার চ্যাপ্টার, সেটার ক্লাসটা কবে লিখিত, এটা হচ্ছে এই যে ক্লাস 13, ঠিক আছে। ক্লাস 13-তে আছে উচ্চকর বিধিমালা। হ্যাঁ, উচ্চকর বিধিমালাটা আমরা দেখি এইটার সাথে মার্চ করে দিই, কি বলেন? উচ্চকর বিধিমালাটা এটার সাথে আমি দেখি নিয়ে আসি এক মিনিট। উচ্চকর বিধিমালা এটার সাথে মিলিয়ে পড়লে আমাদের সহজ হবে। 24 দেখি, এটা একটা সংশোধনী আছে 25-এ, হ্যাঁ। এটা আবার একটা ছোট সংশোধনী আছে, সব কয়টা তার সংশোধনী হয় না, দু একটা পয়েন্ট সংশোধিত হয়েছে, তা আমরা একটু দেখে নেই। স্ল্যাব গুলো আমরা একটু দেখে নিই, হ্যাঁ। এই যে দেখেন, তার মানে হচ্ছে এই বিধিমালা, বিধিমালা হচ্ছে রুল, এখানে হচ্ছে বিধি 1, এটা পড়তে হবে হচ্ছে বিধি 1, হ্যাঁ। বিধি 1, বিধি 2, আচ্ছা। এটা হচ্ছে বিধিমালা, বিধিমালা 1, বিধিমালা 2, বিধিমালা 3 বা রুল 3, ঠিক আছে। এই যে দেখেন এখানে আছে রুল 3-এ, এটার সাথে একটু মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। তাহলে আমি রুট ম্যাপে, ক্লাস রুট ম্যাপে এটি একটু আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা 13টা নিয়ে যাচ্ছি, এটা আজকের ক্লাসে নিয়ে গেলাম, আজকের ক্লাসে নিয়ে আসলাম। এটা হচ্ছে বিধিমালা, আমি নোট নিলাম আয়কর বিধিমালা, উচ্চকর বিধিমালা, এটার সাথে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে দেখেন বলা হচ্ছে, এই যে বলা হচ্ছে যে অনধিক 10% কর কাটবে। এখানে আবার দেখেন, এখন স্ল্যাব গুলি চলেন দেখি। এই যে 3, বিধি 3, 3-এর 1, আইনের ধারা 89 এর অধীন উচ্চকর কর্তনের হার নিম্নরূপ হইবে। উপবিধি 1, ঠিক আছে। ক, সিগারেট, বিড়ি, জর্দা, তামাক পাতা, গুড় সহ যে কোনো ধরনের তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে উচ্চকর কর্তনের হার 10% হবে। তার মানে এই যে অনধিক 10, এখানেও আমরা 10 পেলাম। তাহলে অন্যান্য ক্ষেত্রে কি হবে? ম্যানুফ্যাকচারিং,
প্রসেস বা কনভার্সন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে ভিত্তিমূল্যের উপর উচ্চ কর কর্তনের হার 7% হবে। তার মানে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কনভার্সন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে, অর্থাৎ একটা চুক্তি সম্পাদিত হলো, তাহলে আপনার 1 কোটি টাকার একটা চুক্তি সম্পাদিত হলো, আপনি অনেকগুলি চালান দিলেন, আপনাকে একবারে কি বিল দিয়ে দিবে? আমার সাথে একটু শেয়ার করেন, বিলটা কি একবারে পেতে পারেন, আবার ভেঙে ভেঙে পেতে পারেন, তাহলে উচ্ছে কর যে কাটবে সে 7%, সেটা কি করে কাটবে? Sorry। তার মানে আপনাকে যতটুকু বিল পরিশোধ করবে সেটার উপর ভিত্তি করে আপনার উচ্ছে করটা কাটবে, যেই মুহূর্তে যতটুকু বিল পরিশোধ করবে সেটার উপরে 7% কাটবে। আবার কি বলা হচ্ছে, গ, দফা ক ও দফা খ এর ক্ষেত্রে, ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে নিম্নবর্ণিত সারণীতে উল্লেখিত হার অনুযায়ী যে কোনো পরিমাণ ভিত্তিমূল্যের উপর উৎসে কর কর্তন করিতে হইবে, যথা, এখানে আবার একটা স্ল্যাব আছে। এমএস বিলেট উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে 0.05%, পেট্রোলিয়াম তেল এবং লুব্রিক্যান্ট বিপণনে নিযুক্ত তেল বিপণন কোম্পানির ক্ষেত্রে তেল সরবরাহ 0.6%। এইরকম ভাগ আছে। হ্যাঁ, তাহলে এগুলি সাধারণত আসে না, মূল যে বিষয়গুলি আসে সেখানে হচ্ছে আপনাকে এই যে প্রথম যে ব্যাপারগুলি, এই যে দফা, 3টা দফা ক খ গ, এই 3টা দফার উপরে আপনাকে নজর রাখতে হবে, এইখান থেকে এই প্রশ্নটা আসে। ঠিক আছে, তাহলে অনধিক 10%, তার মানে 10% হচ্ছে সিগারেট, বিড়ি, জর্দার ক্ষেত্রে, আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হচ্ছে সম্পাদিত চুক্তির বিপরীতে হচ্ছে 7%। আর এছাড়া হচ্ছে অন্য যে বিষয়গুলো আছে সেটার এখানে বিভিন্ন প্রোডাক্টের উপর বেচ করে তারপর সেটার হার নির্ধারণ করা আছে। ঠিক আছে, দেখেন এই যে অনেকগুলি বিষয় এখানে নির্ধারণ করা আছে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অনধিক 10%, সিগারেট, জর্দা, বিড়ি সেটার ক্ষেত্রে 10%, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এই প্রশ্নটা আসে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হচ্ছে 7%। হ্যাঁ, প্রসেস কনভার্সন, পূর্ত কাজের 7%, এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। আচ্ছা, এখন এই বিষয়গুলি আরো সুন্দর করে দেয়া আছে, আমি নিয়ে যাচ্ছি, আমার কাছে পিডিএফ করা আছে বা সামারি করা আছে, সেগুলো দিব। আপনি এটা পাবেন গিয়ে ওয়েবসাইটে, কিন্তু এটা ডিটেল মানে গত বছর পর্যন্ত সেটার আপডেশনটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে, অর্থাৎ উৎসে কর কর্তন বা টিডিএস রেটটা দেওয়া আছে, আমি চ্যাট অপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি যেখানেই থাকেন এটা বেস ধরে আপনি কাজ করতে পারবেন। যদি কোনো ত্রুটি আপনার চোখে পড়ে আমাকে জানাবেন, আমি এডিট করে দিব। হ্যাঁ, আমরা এটা কাজটা করেছি, অনেকদিন হয় করেছি, এখন পর্যন্ত কারো মেসেজ পাই নাই। কোনো রেটের কোনো তারতম্য থাকলে, ত্রুটি থাকলে আমাদের একটু কষ্ট করে জানাবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, টিডিএস এবং ভিডিএস রেট আপডেট এখানে দেয়া আছে আমাদের ওয়েবসাইট। আমি সরি, সাইটে লোড হতে সময় নিচ্ছে। আমি এগুলো আপনাদের করার কাজে লাগবে। হ্যাঁ, এগুলো অনেক পরিশ্রম করে আবার একসাথে করা আর কি। হুম। আচ্ছা, বেশি সময় নিলে নিচ্ছে, আমি কেটে দিলাম, দেখি আমি ডেস্কটপে আছে কিনা। হ্যাঁ, ডেস্কটপে পাই কিনা আমি একটু দেখি।
TDS। এই যে দেখেন, এটা কোনটা, ট্যাক্স। দেখতে পাচ্ছেন আপনারা? এখানে একেবারে সার্ভিস কোড, হেড অফ সার্ভিস, ট্যাক্স রেট, ফাইন্যান্সিয়াল ইয়ার, বেস ইনস্ট্রাকশন, রেফারেন্স, রেফারেন্স সহ আমার উৎসে কর বিধিমালার যে বিষয়গুলি আছে এখানে দেয়া আছে। ঠিক আছে, এখানে সব কয়টা রেট আমার দেয়া আছে, কোনটা কি পার্সেন্ট, আবার এখানে ইনস্ট্রাকশনও আছে। এটা আবার ওয়েবসাইটেও দেয়া আছে, আমি এটা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, কোনটা কি পার্সেন্ট, এখানে এখানে সব কয়টা তো আপনি মনে রাখতে পারবেন না। যেগুলি ইম্পর্টেন্ট সেটা আমি মার্ক করে দিব। হ্যাঁ, মার্ক করে দেওয়ার পরে আপনাদের দেই। ঠিক আছে, যেমন ধরেন এই যে প্রিন্টিং প্রেস, এটা ইম্পর্টেন্ট। প্রিন্টিং প্রেস এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিন্টিং প্রেস ইম্পর্টেন্ট। ঠিকাদারি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিকাদারি তো আমরা আলোচনা করলাম। যেমন এই যে মোটর গ্যারেজ, এগুলি আসে, মোটর গ্যারেজ, কনস্ট্রাকশন ফার্ম, এগুলি ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন ফার্মের এগুলি ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট দেখে দেখে একটু মার্ক করে দিব, তারপর আপনাদের এই পিডিএফটা আমি দিয়ে দিব। আর ওয়েবসাইটেও সেটা দেওয়া আছে, ওয়েবসাইটে তো আর আপনি মার্ক পাবেন না, দেওয়া আছে। যেমন এখানে অনেকগুলি বিষয় আছে, অনেকগুলি। যেমন আসতে পারে যে এটা টিডিএস, ফার্নিচার সাপ্লায়ার ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে আপনার টিডিএস এর হার কত। কনসালটেন্সি, সেটা আসতে পারে। এখানে শুধু ট্যাক্স এর বিষয়টা দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের অসুবিধা হবে না, ট্যাক্স এর ব্যাপারটা দেওয়া আছে। এটার সাথে সাথে মিলিয়ে পড়তে হবে হচ্ছে রুলটা। এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু সেকশন দেওয়া আছে, এই যে সেকশন 90, আবার দেওয়া আছে রুল, অর্থাৎ আয়কর বিধি কত সেটাও দেওয়া আছে। তার মানে আপনাদের এটা পড়তে খুবই মিলিয়ে, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কিন্তু পড়তে তো হবে আপনাদের, আপনাদের সেটা মিলিয়ে পড়তে হবে। আমি আবার যাই, এগুলির সাথে আপনারা মিল পাবেন। আমি যাচ্ছি এখন আবার কর পরিশোধে। অর্থাৎ যথেষ্ট রিসোর্স আমার করা আছে। রিসোর্স গোছাতে গিয়ে যদি আপনাদের, আমি বারবার বলি, যেহেতু একটা পুরো বিষয়টা অনেক বড়, রিসোর্স গোছাতে গিয়ে যদি আপনাদের চোখে কোনো ভুল পড়ে আমাকে জানাবেন, আমি এটা আবার সাথে সাথে সংশোধনী দিয়ে দেব। আচ্ছা, সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন, সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কত কর্তন করবে, অনধিক সর্বোচ্চ 20%। আপনার এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে যদি আসে, এই হার গুলি আসবে আপনার এখানে, ওই যে করের হার গুলি আপনি মনে রাখেন। তারপরে কমিশন, ডিসকাউন্ট, ফি ইত্যাদি হইতে কর্তন বা উৎসে কর সংগ্রহ, সেখানে কি শতকরা 10% কর সংগ্রহ করিবে। কোনো ধরনের ডিসকাউন্ট, কোনো ধরনের কমিশন, কোনো ধরনের ফি ইত্যাদি হইতে সর্বোচ্চ কত, 10% সে কর সংগ্রহ করতে পারবে। কে, যিনি ট্যাক্স পরিশোধ, মানে যিনি বিল দিচ্ছেন তিনি, অর্থাৎ যে প্রতিষ্ঠান বিল পরিশোধ করছে, অর্থাৎ সাপ্লায়ার এগেনস্টে, তিনি সেটা কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিবেন। তারপর জীবন বীমা পলিসি প্রিমিয়ামের অতিরিক্ত কোনো পরিশোধের ক্ষেত্রে কর কর্তন হচ্ছে 5%। আপনি শুধু এইগুলি মনে রাখবেন, এখানে আর কোনো বিষয় নেই, আপনার ওইভাবে লাইন মুখস্থ করার কোনো দরকারই নাই এখানে। আমি উল্লেখযোগ্যগুলি বলছি যেটা আসে। হ্যাঁ, এই যে এইটা তো একদম খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের এগুলি পেয়ে যেতে পারেন, এগুলি যে কোনো সময় পেয়ে যেতে পারেন। সঞ্চয় আমানত, স্থায়ী আমানত ইত্যাদি হইতে কর কর্তন, খুবই ইম্পর্টেন্ট। উপধারা 1, এই আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছু থাকুক না কেন, কোনো ব্যক্তি, নিবাসী ব্যক্তিকে কোনো ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোনো লিজিং কোম্পানি অথবা কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানি, কোনো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো প্রকারের আমানতের বিপরীতে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত কে, যিনি আপনাকে বিল পরিশোধ করছেন, কোম্পানির পক্ষে কে বিল পরিশোধ করে, হ্যাঁ,
অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কোনো একজন, তাই তো? তার তিনি তিনি সেটা কেটে রাখবেন। কিভাবে কেটে রাখবেন? ট্রাস্ট বা ব্যক্তি সংঘ ও কোম্পানির ক্ষেত্রে 20% হারে কর কেটে রাখবেন। কোন জায়গা থেকে করটা কেটে রাখবেন? সেটা হচ্ছে মুনাফা থেকে। মুনাফা থেকে কর কেটে রাখবেন। আসল টাকা না মুনাফা? আবার বলছি, বলেন, আসল টাকা না মুনাফা থেকে কাটবেন? চ্যাটে বলেন। মুনাফা থেকে কাটবেন, আসল টাকা থেকে কিন্তু কাটবেন না। আর অন্যান্য ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে 10%। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখতে হবে আপনাকে। অবশ্যই অবশ্যই এটি মনে রাখতে হবে। এখানে শুধু পার্সেন্টেজ মনে রাখবেন। আর আপনারা তো কম বেশি ব্যাংকিং লেনদেন করেন, জানেনই তো। 10% কেটে রাখে, যদি আমি টিন সার্টিফিকেট বা রিটার্ন জমা না দিই তাহলে 15% কেটে রাখে। আর একটা ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটা কি? যদি সে কোম্পানি হয় তখন সে কত পার্সেন্ট কেটে রাখবে? 20% কেটে রাখবে। ট্রাস্ট, ব্যক্তি সংঘ, কোম্পানি। ব্যক্তি সংঘ মানে কি? সমিতি, কোনো ধরনের সমিতি, তাহলে তখন 20% কেটে রাখবে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর এটা এটা বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, এটা লাগবে না আমার। নিবাসীর সুদ হইতে কর কর্তন, একই কথা, 10% হারে কর কর্তন করিবেন। সঞ্চয়পত্রের মুনাফা হইতে, এই চিত্র আমরা দেখি, সঞ্চয়পত্রের মুনাফা কি বলে। এই আইনের অন্য কোনো বিধান বা অন্য কোনো আইনে অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল বা গ্র্যাচুইটি তহবিল বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা শ্রমিক স্বার্থ অংশগ্রহণ তহবিলের অর্থ দ্বারা ক্রয়কৃত সঞ্চয়পত্রের উপর প্রাপ্ত মুনাফা কর অব্যাহতির বিষয়ে যাহা কিছুই থাকুক না কেন, তার মানে অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল বা গ্র্যাচুইটি তহবিল, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা শ্রমিক স্বার্থ অংশগ্রহণ তহবিল, অর্থ দ্বারা ক্রয়কৃত সঞ্চয়পত্রের উপর প্রাপ্ত মুনাফা কর অব্যাহতির বিষয়ে যাহা কিছুই থাকুক না কেন, সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্তরূপ অর্থ প্রদান করলে 10% হারে কর কর্তন করিবেন। অর্থাৎ সঞ্চয় তহবিলের অর্থ দ্বারা ক্রয়কৃত সঞ্চয়পত্রের উপর মুনাফা কর অব্যাহতির বিষয়ে যাহা কিছুই থাকুক না, কর অব্যাহতির বিষয়ে যাই বলা থাকুক, বলতে এখানে বলা হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত অর্থ প্রদানকালে 10% কর কাটবেন। ঠিক আছে। কোনো আয় বর্ষে, উপধারা 2, কোনো আয় বর্ষে পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ 5 লক্ষ টাকা অতিক্রম না করিলে উক্তরূপ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা হইতে এই ধারার অধীন কোনো কর কর্তন করা যাইবে না। পেনশনার সঞ্চয়পত্রে যদি 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র থাকে তখন সেখান থেকে কোনো কর কাটা যাবে না। এটা একটু ব্যতিক্রম, এটা আপনাকে আপনাদের স্টাডিতে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, কি কিছুক্ষণ পর পর আমার এখান থেকে সমস্যা হচ্ছে? বলেন তো দেখি। অন্যরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? আমার এখানে কিন্তু স্মুথ আছে, মানে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আমার এখানে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, অসুবিধা হলে একটু আমরা ধৈর্য ধরে থাকবো। হ্যাঁ, অসুবিধা হলে ধৈর্য ধরে থাকবো। জি, একটু দেখেন, আপনার নিজের ডিভাইসটি একটু দেখেন। হ্যাঁ, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 4-5টা কোয়েশ্চেন আপনারা পাবেন আশা রাখি, এই দুইটা মিলে। উৎসে কর বিধিমালা, কর পরিশোধ, এটাও উৎসে কর কর্তনের পার্ট চ্যাপ্টার। আচ্ছা, তার মানে এখানে জানলাম 10%, আবার জানলাম পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ 5 লক্ষ টাকা অতিক্রম না করলে তাহলে সেখানে ট্যাক্স কাটা যাবে না। বৈদেশিক মুদ্রা উপার্জনকারীর উন্নয়ন বন্ড, মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড, মার্কিন ডলার বিনিয়োগ বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো বিনিয়োগ বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড হইতে উদ্বুদ্ধ সুদ বা লভ্যাংশ হইতে কোনো কর কর্তন করা যাইবে না। তার মানে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী উন্নয়ন বন্ড, যে কোনো ধরনের বন্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো কর কর্তন করা যাবে না। তার মানে এটা ব্যতিক্রম, এটা তিনটে এখানে ব্যতিক্রম আছে, তিনটে আমরা এখানে রাখলাম।
এই তিনটাই ব্যতিক্রম আছে, হ্যাঁ, দেখি তো। হ্যাঁ, তিনটাই ব্যতিক্রম। তারপরে সিকিউরিটিজ এর সুদ হইতে উৎস কর কর্তন, যে কোনো প্রকারের যদি স্টক এক্সচেঞ্জ থেকে আপনি সিকিউরিটিজ ক্রয় করেন, সেখান থেকে যদি আপনি মুনাফা পান, তখন সেখানে 10% হারে কর কর্তন করা হবে। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের বিলের প্রকৃত মূল্যের উপর, এটাও এক ধরনের বন্ড বা বিল আর কি, যেটার বিনিময়ে তারা আহ টাকা সংগ্রহ করে, অর্থাৎ হ্যাঁ লিকুইড মানি সংগ্রহ করে, সেখানে হচ্ছে সর্বোচ্চ হারে কর কর্তন করিবেন। সর্বোচ্চ হার কি দেওয়া হয় নাই, ঠিক আছে, এটা হয়তো বিধিমালাতে আছে, হ্যাঁ। আন্তর্জাতিক ফোন কলের ক্ষেত্রে প্রাপ্ত অর্থের উপর 1.5% হারে কর কর্তন করিবেন। ঠিক আছে, আন্তর্জাতিক গেটওয়ে বা সেবা অপারেটর, যাহার মাধ্যমে আন্তর্জাতিক কল ফোন করা সম্পর্কিত কোনো অর্থ প্রদান করা হয়, সেখানে 7.5% হারে কর কর্তন করিবেন। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখেন, এটা এটা প্রায়ই আসে, এই প্রশ্নটা প্রায়ই আপনি ঘুরে ঘুরে দেখবেন যে এই প্রশ্নটা, হ্যাঁ। ভাড়া হইতে উৎসে কর কর্তন, কোন গৃহ সম্পত্তি, হোটেল বা গেস্ট হাউস, খালিস্তান বা প্যান্ট বা প্ল্যান্ট বা যন্ত্রপাতি বা সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার আপনি যদি ভাড়া দেন, ভাড়া পরিশোধকালে, অর্থাৎ যিনি ভাড়া পরিশোধ করবেন, অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন তিনি পরিশোধ কালে বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার সময় 10% কর কেটে রাখবেন। এটা হচ্ছে আইন। ঠিক আছে, তার মানে কি, ভাড়া পরিশোধকালে অবশ্যই 10% হারে, কোনো প্রতিষ্ঠান যদি ভাড়া নেয় তাহলে অবশ্যই 10% হারে তাকে কর কেটে রাখতে হবে। এটা একেবারে মুখস্থ, এখানে ডানে বামে কোনো কথা নাই, ভাড়া হতে উৎস কর কর্তনের হার হচ্ছে 10%। আরেকটা কথা বলে রাখি, যদি পরীক্ষা জুনের মধ্যে হয় তাহলে কি এই আইন বলবৎ থাকবে। যদি পরীক্ষা জুনের পরে হয়, অনেক সময় মে মাসেই কিন্তু কি হয়, আইন পরিবর্তন হয়ে যায়, মেয়ের শেষের দিকে দেখাচ্ছে আমি, হ্যাঁ, সরি, উৎসে কর বিধিমালা এখানে, এই যে দেখেন, গত বছর কবে সংশোধনী আসছে, মে 29। ও, এটা 24, 24-25, ঠিক আছে, 24-25। আচ্ছা, এটা পুরাতনটা, হ্যাঁ, আমি নতুনটা দেখাবো, এটা সরি, এটা পুরাতনটা সামনে নিয়ে আসছি, আমি নতুনটা নিয়ে কথা বলবো, এটা 24। ঠিক আছে, আমি পরে আমি শেয়ার করছি এটা, ঠিক আছে। আচ্ছা, আপডেটটা আলোচনা করতে হবে, 25 সালের যেটা সংশোধনী সেটা। এখানে ছিলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, এইটা একেবারে যা বলছিলাম আপনাকে একেবারেই মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া আপনি চলতে পারবেন না। আচ্ছা, কনভেনশন হল, আচ্ছা, আমি আমি উল্লেখযোগ্য গুলি আপনাদের সাথে আলোচনা করছি, একেবারেই উল্লেখযোগ্য গুলি। ঠিক আছে, রিয়েল এস্টেট উন্নয়নকারী নিকট হতে ভূমির মালিকানা মালিক কর্তৃক, সেখানে হচ্ছে 15% হারে কর কর্তন করতে হবে, 15%। রিয়েল এস্টেট উন্নয়নকারী ডেভেলপারের নিকট হইতে তিনি যদি কোনো কিছু মানে পান, সাইনিং মানি, সেই ক্ষেত্রে 15% হারে উৎসে কর কেটে রাখবে, কে কেটে রাখবে, ডেভেলপার। ঠিক আছে, যদি কেটে না রাখে তাহলে যে সাইনিং মানি থাকে, এই সাইনিং মানির উপরে তাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, 15% হারে তাকে কেটে রাখতে হবে। আরেকটা আসলে ইম্পর্টেন্ট, লভ্যাংশ হইতে কর কর্তন,
এটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু দেখেন অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আমি বারবার বলছি, হ্যাঁ, একেবারে মুখস্থ করতে হবে, স্কিপ করা যাবে না। আচ্ছা, উচ্চকর বিধিমালা 2025-এ সংশোধিত আছে হচ্ছে কয়েকটা পাতা, আর মূল যেটা রয়ে গেছে সেটা হচ্ছে 2024-এর যে বিধিমালা, সেটার এত পরিবর্তন হয় নাই, সেখানে কিছু সংশোধনী আছে। সেই সংশোধনীটা আমরা দেখাবো না, আর বাকি যা আছে সব কয়টা আগের মতো। ঠিক আছে, তার মানে 24টা হচ্ছে বেস। এরপরে 1-2 পাতার একটা সংশোধনী আছে, 2 থেকে 3 পাতা হবে, সেটা একটা সংশোধনী আছে। লভ্যাংশ হইতে কর কর্তন, সেখানে কি বলা হচ্ছে, যদি 10 থাকে তাহলে 10%। এটা কিন্তু ভাইভাতেও আপনারা প্রশ্ন পাবেন, এই চ্যাপ্টার থেকে ভাইভাতেও আপনাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, এবং রিটেনে একাধিক প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। আর যদি 3 নাম্বার না থাকে তাহলে হচ্ছে 15% হারে কর কর্তন করতে হবে। কোন টাকার উপরে বলেন? মুনাফার উপরে। আসল টাকা থেকে কিন্তু কর কর্তন করা হয় না, কর কর্তন করা হয় হচ্ছে মুনাফা থেকে। তারপরে লটারি হইতে 20%। আমি আমি জাস্ট মূল বিষয়গুলো আপনাদের ধরিয়ে দিই, হ্যাঁ, চিনিয়ে দেয় আর কি, আমার কাজটা হচ্ছে এখানে চিনিয়ে দেয়া। অনাবাসীদের আয় হইতে কর কর করতে হবে। অনাবাসী অর্থাৎ কোনো বিদেশি যদি আপনার এখানে চাকরি করে, হ্যাঁ, এজেন্ট হিসাবে চাকরি করে, বা অন্য কোনো ভাবে চাকরি করে বা আয় করে, তখন তার কাছ থেকে 30% হারে কর কর্তন করতে হবে। ঠিক আছে, তার কাছ থেকে 30% হারে কর কর্তন করতে হবে। তারপর তৃতীয় অধ্যায়ে বলা হচ্ছে উৎস কর সংগ্রহ। 120। হ্যাঁ, এখানে আছে আমরা তৃতীয় অধ্যায়ে, সেটা হচ্ছে উৎসে কর সংগ্রহ। উৎসে কর সংগ্রহ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমরা আগে একটু দেখি, কোন কোনগুলো আমরা ফোকাস করব। এই যে দেখেন এখানে তো, এখানে মার্ক করা আছে, আগেই আমার মার্ক করা আছে, রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারী নিকট হতে কর সংগ্রহ। রেন্ট ট্যাক্স 5% দেয়া প্রিভিয়াস শিটে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপডেটটা দিয়ে দিব। জি, আমাকে জানাবেন, হ্যাঁ, আমি প্রতিনিয়তই কিন্তু চেক করি আর কি, হ্যাঁ, যেখানে একটু চোখে পড়ে সেগুলো আমি আপডেট করে দিচ্ছি, এগুলো মানে ক্লাসে বসার আগে আবার চেক করি আর কি। আচ্ছা, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর নিকট থেকে কিভাবে কর সংগ্রহ করতে হবে। আবাসিক উদ্দেশ্যে নির্মিত ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে 1600 টাকা। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে, আবাসিক উদ্দেশ্যে নির্মিত ভবন বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে 1600 টাকা। এই ধারার অধীন কর সংগ্রহের ক্ষেত্র বা করের হার। আবাসিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য না হলে 6500 টাকা। ভবন বা অ্যাপার্টমেন্টের সহিত সংশ্লিষ্ট ভূমির ক্ষেত্রে দলিল মূল্যের 5%, এর অধিক হইবে না। অর্থাৎ এর অধিক হইবে না, এই যে এখানে, অর্থাৎ এখানে রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর নিকট হতে কর সংগ্রহ। আচ্ছা, এটা আছে। তারপরে ইট প্রস্তুত কারকের নিকট হতে কর সংগ্রহ। এগুলো তো ডিপ থেকে আসে না, উপর থেকেই আসে বেশি, হ্যাঁ। ইট প্রস্তুত বা ভাটা স্থাপন নিয়ন্ত্রণ, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর অধীন ইট তৈরির অনুমতি প্রদান বা অনুমতি নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্তরূপ অনুমতি প্রদান বা উহা নবায়ন করিবেন না, যদি না উক্তরূপ অনুমতি প্রদান বা উহার নবায়নের জন্য করা আবেদনের সহিত উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়িত বা নিম্ন বর্ণিত হারে পরিশোধিত
আয়কর চালান সহ পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধ সনদ প্রদান করা হয়, যথা এক সেকশন ইট ভাটার জন্য 45,000 টাকা। অর্থাৎ আপনি যদি এক সেকশন ইট আপনি পুরাইতে চান, ঠিক আছে, তাহলে তার আমি একটু দেখে নিই এটা কি আপডেট আছে কিনা, একটু দেখে নিতে হবে। দাঁড়ান, 130 না, 130। এখানে একটু পরিবর্তন আছে মনে হচ্ছে, হ্যাঁ, এখানে একটু পরিবর্তন আছে, ঠিক আছে। এখানে একটু পরিবর্তন আছে, আমি এখনই সেটা ঠিক করে দিচ্ছি। এটা 45 না, এটা হবে 80,000 টাকা। হ্যাঁ, এখন বেড়েছে আর কি, এটা হবে 80,000 টাকা। 80,000 টাকা। এইটা এক সেকশনের পরিবর্তে এখন বলা হচ্ছে 1,08,000 ঘনফুট আয়তনের অধিক নয় এমন মৌসুমী ইটভাটার ক্ষেত্রে, হ্যাঁ, ইটভাটার জন্য এক সেকশনের পরিবর্তে বলা হচ্ছে এখানে আমি দিচ্ছি 1,08,000 ঘনফুট আয়তনের জন্য। সাথে সাথে দিয়ে দিয়ে, হ্যাঁ, ঘনফুট আয়তনের ইটভাটার জন্য, ঠিক আছে, সাথে সাথে কারেকশন হয়ে গেল। সাথে সাথে আমরা কারেকশন করে ফেললাম। তারপরে বলা হচ্ছে 1,08,000 1,08,000 এর অধিক, কিন্তু 1,24,000 অধিক নয়। নয়, এইরূপ ক্ষেত্রে হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে। 20,000 টাকা। আচ্ছা, আমরা কারেকশনটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে 1,20,000-এর উপরে 1,24,000 ঘনফুটের উপরে 1,24,000-এর অধিক, 1,60,000 টাকা হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে 2,20,000, অর্থাৎ উপরের তিনটা কোনোটায় যদি না থাকে তাহলে হচ্ছে এর উপরে 2,20,000 টাকা। আমি একটু কারেকশন করে দিলাম, দুঃখিত। সাথে সাথে করে ফেলে তখন পরবর্তীতে যখন আপডেট শিটগুলো আপনাদের দিব, তাহলে আর ত্রুটি থাকবে না। আচ্ছা, আচ্ছা, এরপরে যাচ্ছি। তাহলে এখানে দেখেন, যদি আপনি
1,08,000 ঘনফুটের ইটভাটার আয়তনের মধ্যে ইট পুরান, তাহলে 80,000 টাকা আপনাকে অগ্রিম কর দিতে হবে। ঠিক আছে, কর পরিশোধ করে চালান করে ওর মধ্যেই নিতে হবে। যদি এর বেশি হয় তখন হচ্ছে 1,20,000, 1,24,000 ঘনফুট পর্যন্ত হচ্ছে 1,20,000, 1,24,000 উপরে হচ্ছে 1,60,000। এই তিনটার মধ্যে 1, 2, 3-এ উল্লেখিত হয় না এরূপ ইটভাটার ক্ষেত্রে, অর্থাৎ এটির মধ্যে পড়ে না, সেক্ষেত্রে হচ্ছে 2,20,000 টাকা। এখান থেকে আপনারা পেতে পারেন একটা প্রশ্ন, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে এগুলি আসে না, এগুলি আসে না। শেয়ার হস্তান্তর, এটা ইম্পর্টেন্ট। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কর সংগ্রহ হচ্ছে নিবাসী কোনো ব্যক্তি হইতে অপর কোনো ব্যক্তির নিকট তালিকাভুক্ত না হয়ে এরূপ কোনো কোম্পানির শেয়ার হস্তান্তর নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ হস্তান্তর নিবন্ধন করিবেন না, যদি না হস্তান্তরকারী নিবাসী ব্যক্তি হস্তান্তরিত শেয়ারের অভিহিত মূল্য এবং ন্যায্য মূল্যের পার্থক্যের উপর 15% কর জমা প্রদানের চালান নিবন্ধকের আবেদনের সহিত সংযুক্ত করেন। এটা হচ্ছে শেয়ার হস্তান্তর যদি করতে হয় তাহলে যে পার্থক্য হবে, মূল্যের যে পার্থক্য হবে, অভিহিত মূল্য এবং ন্যায্য মূল্যের যে পার্থক্য হবে তার 15% তাকে ট্যাক্স প্রদান করতে হবে। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট গুলো আলোচনা করি। এই যে আরেকটি ইম্পর্টেন্ট পেলাম, সামনে আসলো। আচ্ছা, এই অগ্রিম করটা কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা 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 দেখা যাচ্ছে আমার স্কিপ হয়ে গেছে, অগ্রিম করটা কিছুটা পরিবর্তন হয়েছে। আহ আমি সেটা আপডেট করে তারপরে আলোচনায় নিয়ে আসবো। হ্যাঁ, এখানে একটু আমাকে আপডেট করতে হবে। ঠিক আছে, এইখানে পরিবর্তন হয়েছে কিছু, আমি এটা মুছে দিলাম। আমি আমি বলে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আর মিস হবে না। 1 মিনিট। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাণিজ্যিক ভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ যদি 52 আসনের অধিক আসন বিশিষ্ট বাস হয় তখন সেক্ষেত্রে হচ্ছে 25,000। ঠিক আছে, যদি 52 আসনের অধিক নয় এইরূপ বাস হয়, অধিক নয়, 20,000। এটা হচ্ছে অগ্রিম কর পরিশোধ করতে হবে। শীতাতাপ নিয়ন্ত্রিত বাস 50,000। ডাবল ডেকার বাস 25,000। এগুলি এখান থেকে এভাবে ডিপলি আসবে না, তবু আপনি জেনে রাখেন। হ্যাঁ, জেনে রাখেন, এগুলি এই কখনোই প্রশ্ন আসে না, আপনি কোথাও পাবেন না, তবু আমি জাস্ট আপনাদের ধরিয়ে দিলাম। ঠিক আছে, কোথায় কি আছে আপনাদের জানা থাকলো, কখনোই আসে না এগুলো। 35,000, 30, 15, 7। এটা হচ্ছে 30,000। 5 টনের অধিক প্যালোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক 30,000। তারপরে হচ্ছে 15,000। 1.5 টনের অধিক এইরূপ প্যালোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক 7,500। এগুলি আসে না, এগুলি আমি তো বললাম এত আসে না, তবু আপনাদের নজরে থাকুক। আমার জাস্ট কথাটা হচ্ছে এই, নজরে থাকুক, আপনাদের নজরে থাকুক যে এই বিষয়গুলি এখানে আছে, আর কোনো বিষয় নেই। 15,000, 7,500। এই হচ্ছে বাণিজ্যিক ভাবে পরিচালিত মোটরযান হতে কর সংগ্রহ। ঠিক আছে, এটা তাহলে আমি এটা সবুজ করে দিলাম, মানে এটা ওকে আছে। আচ্ছা, এটা হচ্ছে সারণী, তারপরে কি আছে? সাধারণ কিছু বিষয়াবলী আছে, একটু দেখি আমরা।
আচ্ছা, এই যে একটা সুন্দর পয়েন্ট পেলাম। কর সংগ্রহ, কর্তন ইত্যাদি ইত্যাদির ব্যর্থতার ফলাফল, আপনি যদি কোনো কারণে কর সংগ্রহ করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে এর ফলাফল কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট। উৎসে কর কর্তন বা সংগ্রহ করিতে ব্যর্থ হন, বা অপেক্ষাকৃত কম হারে বা পরিমাণে কর কর্তন বা সংগ্রহ করেন, উৎসে কর কর্তন বা সংগ্রহ করিবার পর তাহা সরকারের অনুকূলে জমা প্রদান করিতে ব্যর্থ হন, অথবা সেই পরিমাণ কর কর্তন বা সংগ্রহ করেন তাহার চাইতে কম পরিমাণ অর্থ সরকারের অনুকূলে জমা প্রদান করেন, বা অন্য কোনো প্রকার পরিপালনে ব্যর্থ হন, তাহলে কি ঘটবে? সেই ক্ষেত্রে এরূপ ব্যক্তি খেলাপি করদাতা হিসেবে গণ্য হবে। তাহলে যদি কোনো কারণে কোনো কর্তৃপক্ষ সঠিক সময়ে উৎসে কর কর্তন করতে না পারেন, হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিব, শেষ করে দিব। জি, শেষ করতে না পারেন তাহলে ব্যর্থ হবেন। ঠিক আছে, আমি জাস্ট একটু খালি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আলোচনা করি, তাহলে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আবার বলা হচ্ছে 3 মিনিট 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। তিনি যদি সঠিকভাবে এ মানে এগুলি মেনটেন করতে না পারেন, যেমন যে পরিমাণ অর্থ কর্তন বা সংগ্রহ করা হয় নাই, যে পরিমাণ অর্থ কর্তন বা সংগ্রহ করা আবশ্যক, অর্থাৎ তিনি যেটা মিস করে গেছেন, যতটুকু জমা দেন নাই, সেটার জন্য তার 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই পয়েন্টটা মনে রাখেন। অর্থাৎ তার দায়িত্ব হচ্ছে, সরকার তাকে দায়িত্ব দিয়েছে যে তিনি কর সংগ্রহ করবেন, তিনি যদি কর সংগ্রহ সঠিকভাবে করতে না পারে, তখন তার 10 লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। অর্থাৎ উৎসে কর কর্তনে যদি কেউ সঠিক সময়ে না করে থাকে, তাহলে তার 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কর কর্তন ইত্যাদির সার্টিফিকেট দিতে হয়, এটা তো আপনারা জানেন। আপনারা যারা চাকরি করেন, আপনি যে কর কেটে রাখলেন তাকে কিভাবে চালান দিতে হবে, তার টিআইএন নাম্বার, তার নাম, কত টাকা তার কর্তন করা হয়েছে, তারপরে হচ্ছে তার কোন চালানে তার টাকাটা জমা গেছে, এই সংক্রান্ত বিষয়াদি উল্লেখ করে তাকে কর কর্তনের সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট দিতে হবে, কর কর্তনের সার্টিফিকেট দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। মানে আমি যে মার্ক করে দিয়েছি এগুলি খুবই ইম্পর্টেন্ট। আমি দেখি আরো যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় থাকে, জাস্ট শেষ হয়ে যাবে 3 মিনিটের মধ্যে। সিগারেটের এটা আমার দরকার নাই। ব্যক্তিগত মোটরযান মালিক গণের নিকট হতে অগ্রিম কর সংগ্রহ, ব্যক্তিগত মোটরযান মালিক যারা গাড়ি চালান, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যক্তিগত মোটরযান, এটার মধ্যে এই যে 15 সিসি, প্রথম 2-3টে ইম্পর্টেন্ট। 15 সিসির যদি গাড়ি হয় তাকে 25,000 টাকা ট্যাক্স দিতে হবে। 15 সিসি বা এর উপরে, তবে 2000 সিসির মধ্যে হলে তাকে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে, অগ্রিম কর তাকে দিতেই হবে। তার যদি কোনো 1 টাকা আয় নাও থাকে, তবুও তার দিতে হবে, বাৎসরিক আয় না থাকলে, অর্থাৎ গাড়ি থাকলেই তাকে এই আয় দিতে হবে। 2000 সিসি বা 100 কিলোওয়াটের হতে হচ্ছে 75,000 টাকা। মানে এখান থেকে আপনি একটা প্রশ্ন পেতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনারা একটা প্রশ্ন পেতে পারেন। তারপরে হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে শেষ যেটা আলোচনা করে আমরা শেষ করব এখান থেকে, এই যে ব্যক্তিগত ধারা 153, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলি আপনাকে মুখস্থ রাখতে হবে। এখানে কিন্তু মানে শুধু মুখস্থ, এখানে আর কিছু না। আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, শুধু মুখস্থ আর কিচ্ছু না। অগ্রিম কর সে যদি কখন কখন পরিশোধ করবে, বছরে 4 বার অগ্রিম কর পরিশোধ করবে। সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর, 15ই ডিসেম্বর, 15ই মার্চ, 15ই জুন। এই জায়গাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ পরিশোধযোগ্য অর্থের পরিমাণ 25%, 25%, 25% করে তার যে কর আসে সেটা সে অগ্রিম কর পরিশোধ করবে। ঠিক আছে, হ্যাঁ আমি সব কারেকশন দিয়ে দিব। জি, আমি যা কারেকশন নিচ্ছি সব কারেকশন দিয়ে দিব। এখন এই যে উৎস কর, মানে অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু আলোচনা, ডিপলি আলোচনার কিছু নাই। একটা অ্যামাউন্ট পরিশোধ করা হয়, সেখান থেকে টুক করে টাকাটা কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এটা হচ্ছে বেসিকটা হচ্ছে এটা। এখানে আর ডিপলি মানে ওই যে অ্যানালাইটিক্যাল যে আলোচনা, সেটা কিন্তু এখানে নাই। সেটার জন্য জাস্ট শুধু আমি মূল বিষয়টাকে প্রেজেন্ট করেছি।
আর পার্সেন্টেজ গুলিকে শুধু ধরিয়ে দিয়েছি আর চেক করেছি বইয়ের সাথে সব ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে। আর অগ্রিম কর কয়টা কিস্তিতে পরিশোধ করতে হয়? 4টা কিস্তিতে পরিশোধ করতে হয়, এটা মনে রাখতে হবে। আর অগ্রিম কর কখন দিতে হয়? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অগ্রিম কর দিতে হয় হচ্ছে যদি আপনার এই যে অগ্রিম কর পরিশোধ, এটা ইম্পর্টেন্ট, যদি তার মোট আয় 6 লক্ষ টাকা অতিক্রম করে তখন তাকে অগ্রিম কর দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা মিস হয়ে যেত যদি আমি আলোচনা না করতাম। এটার ভিতরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেটার মধ্যে হচ্ছে অগ্রিম করের ব্যাপারটা আসলো। অগ্রিম কর থেকে একটা প্রশ্ন পাবেন। কারো যদি মোট আয় 6 লক্ষ টাকা হয় তাহলে তাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে। আর অগ্রিম করের টাকা 4টা কিস্তিতে পরিশোধ করতে হয়। মাসের নাম হচ্ছে, মানে অর্থাৎ জুলাই থেকে তো শুরু, মানে অর্থাৎ 4টা কিস্তিতে যদি হয় অর্থাৎ 3 মাস পরে পরে, সহজ হিসাব। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। এখন আপনারা মুক্ত আলোচনা করতে পারেন। আমি সব ওপেন করে দিলাম। যে আমি, হ্যাঁ, 2 মিনিট বেশি নিলাম আজকে। আর একটু শুরুর দিকে একটু 5-6 মিনিট অপেক্ষা করি যেন সবাই মানে অংশগ্রহণ করতে পারে, এই আর কি। জি বলেন, কারো আলোচনা থাকলে বলেন। আমার আনুষ্ঠানিক আলোচনা আজকের জন্য এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আপনারা আনমিউট করতে পারবেন, আপনারা সবাই এলাও আনমিউট, চাইলে ক্লিক দিয়ে আনমিউট করতে আর পারবেন। স্যার অগ্রিম কর যতগুলো আছে সব আমরা কি বছরে 4 বার দিতে পারবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, অগ্রিম কর কখন আসে? একটা হচ্ছে গাড়ির তো কর আপনাকে দিতেই হবে, আপনার 1 টাকাও যদি আয় না থাকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আর হ্যাঁ। ধরেন আপনি একজন করদাতা, আপনার বছরে 6 লাখ টাকা আয় হয়, তাহলে আপনিও অগ্রিম কর প্রদানের আওতায়। 6 লাখ টাকা আয় করলে 6 লাখ টাকায় ট্যাক্স কত আসে? ধরলাম 10,000 টাকা, তাহলে এটা 2,500 করে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি সরকারি কোষাগারে জমা দিবেন। এটা হচ্ছে আদেশ। আচ্ছা, এই যে বিষয়গুলি আপনারা কিন্তু বইয়ে দেখতে হবে, অবশ্যই আপনাদের বইয়ে সেগুলি দেখতে হবে, দিতে হবে। আমি পিডিএফটা যেহেতু কারেকশন করেছি, অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, জি, আমি কারেকশন করেছি, কারেকশনটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, আপনারা ওইটা ডিলিট করে এটা রাখবেন। এছাড়া আর কারো কোনো প্রশ্ন? বলেন। আর এর সাথে মিলিয়ে পড়তে হবে কোনটা? উৎস কর বিধিমালা, এটা মিলিয়ে পড়তে হবে কালকে। তাহলে উৎস কর বিধিমালা আর একটু আমরা চেক করব, উৎস কর বিধিমালা আর ওই যে টিডিএস এর রুলস গুলি। আচ্ছা, তারপরে আগামী ক্লাস হবে ন্যূনতম কর, রিটার্ন বিবরণী ইত্যাদি আমরা আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অগ্রিম কর স্যার এটা 155 ধারা, তাই না স্যার? হ্যাঁ, অগ্রিম কর, 1 মিনিট।